নমস্কার বন্ধুরা, আপনাদেরকে আবার একবার স্বাগতম জানাই আমাদের সহজ গুরু ইউটিউব চ্যানেলে। তো আমরা সিটেট পরীক্ষার ক্লাস স্টার্ট করে দিয়েছি, আপনারা সবাই জানেন আপকামিং সিটেটের জন্য। তো আজকে আমি প্রিভিয়াস ইয়ার কোয়েশন থেকে কিছু 15টা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার আমি ডিসকাস করব। সুতরাং শেষ পর্যন্ত সাথে থাকুন এবং এই 1 থেকে 15 পর্যন্ত প্রশ্নগুলো আমরা প্রিভিয়াস ক্লাসে ডিসকাস করে দিয়েছি। যদি আপনারা দেখে না থাকেন তাহলে অবশ্যই কাইন্ডলি দেখে নেবেন। তো এবার আমরা তার পরবর্তী যে প্রশ্ন অর্থাৎ 16 থেকে যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো আমরা আজকে সলভ করব আপনাদেরকে সাথে নিয়ে। তো দেখুন, এই যতগুলো প্রশ্ন আজকে আমি সলভ করব সবগুলো হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশনে আসা প্রশ্ন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কোন ইয়ারে প্রশ্নটা এসেছিল। ঠিক আছে ভাই, অর্থাৎ এটা 11 জানুয়ারি 2022, অর্থাৎ আমরা জানি যে 2022-এ আমাদের অনলাইন কোয়েশ্চেন পেপার হয়েছিল। তো সেই অনলাইন কোয়েশ্চেন পেপারে বিভিন্ন ডেটে আমাদের পরীক্ষা হয়েছিল। তো আমি একদম পার্টিকুলার ডেট মেনশন করে আমি আপনাদের জন্য ক্লাসটা প্রোভাইড করতে চলেছি, যাতে করে আপনাদের মানে কোনো ধরনের অসুবিধা না হয়, আপনারা ডাইরেক্ট লাইভ যাতে একটা দেখতে পারেন প্রমাণ সহকারে। তো চলুন আমরা দেরি না করে আমরা তাড়াতাড়ি শুরু করে দিই আমাদের আজকের মূল ক্লাস। তো দেখুন, প্রথম প্রশ্ন কি বলেছে এখানে, কোয়েশ্চেন নম্বর 16। আমরা প্রশ্নের সঙ্গে সঙ্গে আমরা কনসেপ্টও কিছুটা আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনারা জিনিসটা বুঝতে পারেন এবং পরীক্ষায় যাতে এই কনসেপ্ট সম্বন্ধে যে কোনো প্রশ্ন আসলে যাতে আপনারা আনসার করতে পারেন, এই দিকে আমরা লক্ষ্য রাখি। সুতরাং প্রত্যেকটা প্রশ্নের আনসার ভালো করে বোঝার চেষ্টা করবেন। যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাতে ভুলবেন না, এবং প্রত্যেকটা প্রশ্নের কারেক্ট আনসার কী হয় আমাদের আগে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, এই আশাটা রাখছি। দেখুন, হুইচ অফ দ্য ফলোয়িংস ক্রিয়েটস ব্যারিয়ার টু ইনক্লুশন অফ স্টুডেন্টস ফ্রম মার্জিনালাইজড গ্রুপ। এখানে আপনারা বলবেন যে স্যার আপনি ইংলিশ এবং বাংলা দুটো ভাষায় প্রশ্নগুলো কেন এনেছেন। দেখুন, এখানে একটা সিম্পল একটা লজিক আছে, একটা ফান্ডা আছে। ফান্ডাটা কি, এই প্যাডাগজির যে প্রশ্নগুলো আমরা সবাই জানি কি প্যাডাগজি এমন একটা টপিক, একটু বোঝার চেষ্টা করুন, আমরা ক্লাস করছি ভাই। প্যাডাগজি এমন একটা টপিক যেখানে আপনাদের 90 মার্ক শুধু প্যাডাগজি থেকে আসে, অর্থাৎ সিডিপিতে 30 মার্ক, দুটো ল্যাঙ্গুয়েজ থাকবে, ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2 15 করে থাকবে। যদি আপনার পেপার 2 এ থাকে সোশ্যাল সায়েন্স, এখানে আপনি 20 পাবেন। যদি পেপার 1-এর যদি ইবিএস থাকে এখানে 15 মার্ক, ম্যাথসে 15 মার্ক, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে আপনি কিন্তু প্যাডাগজি পাচ্ছেন। সুতরাং ওভারঅল 90 মার্কের কিন্তু প্যাডাগজি আমাদের পরীক্ষায় আসে, এটা কনফার্ম। তাই আমরা ইংলিশ এবং বাংলায় করেছি, কারণ আপনাদের যদি সিডিপি থেকে যদি প্রশ্ন আসে ইংলিশ ভার্সনটা দেখলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আর বাংলা প্যাডাগজি যেহেতু আমরা বাংলায় ক্লাস করি, আমাদের চ্যানেল শুধুমাত্র বাংলা ভাষার উপর নির্ভর আমরা বলতে পারি, তো সুতরাং এই বাংলার প্রশ্নগুলো থেকে আপনারা বাংলা প্যাডাগজিতে 100% বুঝে নিতে পারবেন। তাই আমরা দুটো ভাষায় প্রশ্নগুলো সেট করেছি যাতে করে আপনাদের সুবিধা হয়। দেখুন, প্রান্তিক গোষ্ঠীর শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির ক্ষেত্রে নিচের কোনটি বাধা সৃষ্টি করে। একটা ইনক্লুসিভ ক্লাসরুম যখন করব, অর্থাৎ সবাইকে, এটা মূল কথা, মুদ্রা কথা হচ্ছে সবাই একসঙ্গে বসে ক্লাস করবে। ইনক্লুশন মানে কি? ইনক্লুশন মানে কি সবাইকে একসঙ্গে মিলাপ্রীতি করা, ছাত্রদেরকে সবাইকে একসঙ্গে যে মিলাপ্রীতি করব, এখানে কোন জিনিসটা আমাদের বাধা হয়ে দাঁড়াবে? ব্যারিয়ার মানে বাধা, ঠিক আছে। তো অপশন দেখি, শিক্ষাক্ষেত্রে প্রবেশ অধিকার, সবাইকে শিক্ষার অধিকার দিতে হবে, তাহলে তো সবাই একসঙ্গে বসবে, এটা তো বাধা হলো না। অধিকারের সমতা, সবাইকে সমান অধিকার দিতে হবে। ইয়েস, আমরা টিচার হিসাবে কাউকে ছোটো, কাউকে বড়, কাউকে ধনী, কাউকে গরিব, এই ধরনের আমরা ক্যাটাগরাইজ করতে পারি না বা ডিভাইড করতে পারি না, সুতরাং এটা হবে কারেক্ট। অংশগ্রহণের সুযোগ, সবাইকে আমাদের অপরচুনিটি দিতে হবে টু পার্টিসিপেট, অপরচুনিটি টু পার্টিসিপেট, অর্থাৎ সবাই যাতে অংশগ্রহণ করতে পারে এটারও আমাদের ব্যবস্থা করে দিতে হবে। সবাই যদি অংশগ্রহণ করতে পারে তাহলে তো আমাদের ক্লাসটা ফ্রুটফুল হবে, ভালো হবে, তাই তো। আর সামাজিক কলঙ্ক কেন হবে? এটা সামাজিক মেলবন্ধন হবে, সামাজিক সোশ্যাল ইন্টারেকশন হবে, কিন্তু এখানে সামাজিক কলঙ্ক কী করবে? কলঙ্ক মানে এটা বাধার সৃষ্টি করবে। সুতরাং সামাজিক কলঙ্ক আমরা সামাজিক কলঙ্ক শব্দটাই মানে কলঙ্ক ভাই, এটাও বাধার সৃষ্টি করবে। সুতরাং অপশন নাম্বার ডি হয়ে গেল এই প্রশ্নের কারেক্ট আনসার। বলেছে কোনটা বাধার সৃষ্টি করে, তার মানে সামাজিক কলঙ্ক এখানে আমাদের বাধার সৃষ্টি করেছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখি। এবারে দেখুন কে বলেছে, অঙ্কিতা ওয়াচ এ ইউটিউব ভিডিও টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রসেস অফ বেকিং এ কেক অ্যান্ড দেন
বেকস এ কেক ফলোয়িং এক্সাক্ট স্টেপ। অর্থাৎ অঙ্কিতা একটি মেয়ে, সে কী করলো, ইউটিউবে একটা ভিডিও দেখলো যে কিভাবে কেক বানানো যায় এবং কোন কোন স্টেপগুলো ফলো করলে একটা কেক তৈরি হয়। হুইচ কাইন্ড অফ লার্নিং ইজ টেকিং প্লেস ইন দিস কেস। এখানে তার কোন ধরনের শিখন হচ্ছে। ঠিক আছে ভাই, কেক বেক করার প্রক্রিয়াটি বোঝার জন্য অনিতা একটা ইউটিউব ভিডিও দেখে এবং তারপর সঠিক ধাপ অনুসরণ করে একটা কেক বেক করে, অর্থাৎ একটা কেক তৈরি করে। ঠিক আছে ভাই, এই ক্ষেত্রে কোন ধরনের শিক্ষা গ্রহণ করা হয়েছে? এটা হচ্ছে কি ক্লাসিক্যাল কন্ডিশনিং, অবজারভেশনাল লার্নিং, নাকি ইনসাইটফুল লার্নিং, নাকি অপারেন্ট কন্ডিশনিং। তো এটা কারেক্ট আনসার কী হবে? এটা কিন্তু সিডিপির প্রশ্ন, ক্লিয়ার বুঝতে পারছেন। এখানে কন্ডিশনিং দেওয়া আছে মানে এটাকে সিডিপির প্রশ্ন, সিডিপিতে এই প্রশ্নটা আসবে। কখনো কখনো বাংলাতেও কিন্তু এই ধরনের প্রশ্নগুলো চলে আসে। ঠিক আছে ভাই, সুতরাং আমরা সেটাকে অ্যানালাইজ করেছি। সুতরাং কোয়েশ্চেন নাম্বার 17, এখানে আমরা দেখতে পাচ্ছি অঙ্কিতা কী করছে, ইউটিউবে একটা ভিডিও দেখছে। একটু ভাবুন তো, ভাবলেই কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। সে ইউটিউবে একটা ভিডিও দেখছে এবং ভিডিও দেখে এই ভিডিওতে কি কি প্রসেস বলেছে, এই প্রসেস মতো সে কী করছে, একটা কেক তৈরি করছে। অর্থাৎ ভিডিওটাকে খুব ভালো করে সে কী করছে, অবজার্ভ করছে। একটা জিনিস যখন আমরা অবজার্ভ করে যখন আমরা শিখি, অর্থাৎ দেখে দেখে শেখা মানে কি অবজার্ভ করে শেখা। সুতরাং এটা হবে কি অবজারভেশনাল লার্নিং বা পর্যবেক্ষণমূলক শিক্ষা। আশা করি আপনারা বুঝতে পারছেন, সমস্যা হয়নি। ঠিক আছে ভাই, তো দেখুন সিটেট পরীক্ষায় বাংলা ভাষার কমপ্লিট কোর্স আমাদের লঞ্চ হয়ে গেছে। তো এবার আমরা পেইড কোর্স লঞ্চ করেছি আমাদের সহজগুরু অ্যাপে। ঠিক আছে ভাই, সহজগুরু অ্যাপ আমাদের রয়েছে। আপনারা প্লে স্টোরে গিয়ে এই সহজগুরু টাইপ করলে আপনারা অ্যাপ পেয়ে যাবেন। আমাদের লোগো থাকবে, দেখতে পাচ্ছেন এই লোগো থাকবে আমাদের অ্যাপের। তো এই লোগো অনুসারে আপনারা সহজগুরু অ্যাপটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এবং প্লে স্টোরে আমরা প্রত্যেকটা টপিকের ডেফিনিট ক্লাস প্রোভাইড করব। অলরেডি ক্লাস স্টার্ট হয়ে গেছে, আপনারা অ্যাপ খুললে দেখতে পাবেন। অনেকগুলা ফ্রি পিডিএফ আমি অলরেডি প্রোভাইড করে দিয়েছি অ্যাপে আপনাদের জন্য। ফ্রি নোটস বলে একটা অপশন থাকবে, এখানে ক্লিক করলে আপনারা ফ্রি পিডিএফগুলো পেয়ে যাবেন। তারপর ফ্রি মক টেস্ট এখানে আপনি দিতে পারবেন। এই ফ্রি যে রয়েছে এখানে গেলে আপনারা টেস্ট বলে একটা অপশন পাবেন, টেস্ট TEST টেস্ট। এই টেস্টে ক্লিক করলে আপনারা মক টেস্ট দিতে পারবেন ফ্রিতে। ঠিক আছে, এবং আমাদের পেইড গ্রুপ লঞ্চ হয়েছে যেটার প্রাইস হচ্ছে 499। আমরা এখন থেকে ক্লাস স্টার্ট করেছি যাতে করে সিটেট পরীক্ষার বাংলা ভাষার খুঁটিনাটি একদম গুঁড়ো থেকে শেষ করে দেবো এবার। ঠিক আছে ভাই, এবার আমরা বলবো না যে আমরা সময় পাইনি যার কারণে আমরা সবগুলা কনসেপ্ট আপনাদের কভার করতে পারিনি, এটা আমাদের আর থাকবে না। যার জন্য আমরা এখন থেকে কিন্তু কাজে লেগে গেছি। আমরা দেখতে পাবেন অ্যাপে অনেকগুলা ভিডিও, পিডিএফ, টেস্ট অলরেডি লঞ্চ হয়ে গেছে। আমরা পেইড গ্রুপে আমরা প্রতিদিন ক্লাস করছি। প্রত্যেক দিন আপনারা ভিডিও পাচ্ছেন, নতুবা পিডিএফ পাচ্ছেন, নতুবা মক টেস্ট পাচ্ছেন। একটা না একটা আমরা আপাতত প্রতিদিন কন্টিনিউ করছি। তারপর আমরা রেগুলার বেসিসে আমরা দিতে থাকবো। প্রতিদিন আপনারা এখানে অ্যাপে আপনারা ক্লাস পাবেন। ঠিক আছে, পিডিএফ পাবেন, মক টেস্ট পাবেন, সেগুলো আপনারা প্রত্যেকটা ক্লাসের পিডিএফ দেওয়া হবে। লাইভ ক্লাস থাকছে, অর্থাৎ বাংলা ভাষার জন্য আপনার যা যা প্রয়োজন, কবিতা বলুন, গদ্য বলুন, বাংলা ব্যাকরণ বলুন, প্যাডাগজি বলুন, যা যা বিষয় আপনার বাংলা থেকে আসে পরীক্ষায়, প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি ধরে ধরে আমরা আস্তে আস্তে সবগুলো গুলো থেকে শেষ করার চেষ্টা করছি। তাই বাংলা ভাষায় একটা ভালো নম্বর পেতে আপনারা যদি আমাদের বিশ্বাস করে থাকেন বা আমাদের চ্যানেলে আরও ভিডিও অনেকগুলো আছে আপনারা দেখে নিন, তারপর আপনারা এই কোর্সে জয়েন হতে পারেন। তো কোর্সে জয়েন হতে গেলে যদি আপনাদের কোনো সমস্যা হয়, অ্যাপে পেমেন্ট করতে যদি কোনো সমস্যা হয়, তাহলে এই আমাদের সহজগুরু অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর আমরা প্রোভাইড করছি আপনাদের, এবং আপনাদের সাপোর্ট সবসময় আমরা করতে থাকবো। যে কোনো সময় যে কোনো যদি অসুবিধা হয়, যে কোনো প্রশ্ন বুঝতে পারছেন না বা যে কোনো ধরনের সমস্যা আপনার হচ্ছে, বা এই টপিকটা আপনার চাই এবং এই টপিকের আপনি পিডিএফ পাচ্ছেন না বা এই টপিকের ক্লাস পাচ্ছেন না, কী করে পাবেন, সবগুলো জিনিস আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। তো আপনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমরা আপনাদেরকে সম্পূর্ণ গাইড করার চেষ্টা করব। ঠিক আছে ভাই, তো চলুন দেরি না করে আমরা এক্ষুনি চলে যাই কোয়েশ্চন নাম্বার 18-এ। হাউ শুড এ টিচার এনকারেজ অ্যাক্টিভ এঙ্গেজমেন্ট অফ লার্নার্স? একজন শিক্ষকের কিভাবে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করা উচিত 100%। আর সবসময় আমরা চাই একটা ক্লাসটা যাকে এঙ্গেজমেন্ট হয়,
ক্লাসে সবসময় ছাত্ররা যাতে এঙ্গেজমেন্টে থাকে, অর্থাৎ ছাত্ররা যাতে ক্লাসে কী করে সবাই যাতে অংশগ্রহণ করতে পারে, মনোযোগ সহকারে ক্লাসটাকে শুনতে পারে, বুঝতে পারে, এই জিনিসগুলো আমাদের দেখতে হয়। তো তার জন্য আমাদের কি করতে হবে, জিজ্ঞাসাবাদ এবং প্রশ্ন উত্তর প্রচারের মাধ্যমে স্মরণ এবং পুনরাবৃত্তি, ফোকাসিং, রিকল অ্যান্ড রিপিটেশন, এটা নেগেটিভ ওয়ার্ড, কখনো রিকল এবং রিপিটেশন হয় না। ইউজিং দ্য মেথড ডাইরেক্ট ইনস্ট্রাকশন হবে না ভাই, সেটা মানে যখন আমরা ডাইরেক্ট ইনস্ট্রাকশন দিই, ভাই কাজটা তুমি করো, তার মানে এটা কি হয়ে গেল, এটা টিচার কেন্দ্রিক হয়ে যায়, অর্থাৎ শিক্ষক কেন্দ্রিক হয়ে গেল, টিচার সেন্ট্রিক এডুকেশন হয়ে গেল। কিন্তু আমাদের প্যাডাগজি বলেছে যে চাইল্ড সেন্ট্রিক এডুকেশন হওয়া চাই, এখানে টিচার সেন্ট্রিক হওয়া চলবে না। অফার আর রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট শব্দটাই তো নেগেটিভ, বুঝতে পারছেন। তার মানে কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার 1। 3টা অপশন যেহেতু আমরা এলিমিনেট করে দিলাম, তার মানে 1 নম্বর অপশনটাই আমাদের কারেক্ট হবে। বাই প্রমোটিং এনকোয়ারি অ্যান্ড কোয়েশনিং, অর্থাৎ ক্লাসের মধ্যে আমি তাকে ক্লাস করালাম, ক্লাসটা করাচ্ছি, বোঝাচ্ছি, হঠাৎ যদি তাকে প্রশ্ন করি যে আমি এইমাত্র যে বুঝালাম, কি বুঝালাম বলো তো ভাই, যে আমি একটা পাঠ পড়ালাম, তো এই পাঠে রাম কি করেছিল, ধরে নিন আমি 3টা মাছের কাহিনী একটা গল্প পড়াচ্ছি, তো হঠাৎ যদি বলি আমি ক্লাসটা করাবার পর বা একটা প্যারাগ্রাফ পড়লাম, এই প্যারাগ্রাফের মধ্য থেকে যদি বলি যে 3টা মাছ ছিল, এই 3টা মাছের যে কোনো একটি মাছের নাম তুমি বলো তো, বা মাছটা কোথায় থাকে বলো তো, তো এই ধরনের যদি হঠাৎ তাকে যদি আমি প্রশ্ন করি, তাহলে সে আমি পরবর্তী যখন পড়াবো সে তার মনোযোগটা বৃদ্ধি পাবে, তার এঙ্গেজমেন্টটা ক্লাসের প্রতি বৃদ্ধি হবে। নাহলে সে ভাবে যে স্যার যদি ভালো করে না বুঝি, তাহলে হঠাৎ স্যার কোন সময় আমাকে প্রশ্ন করে দেবেন, বা একজনকে যদি আপনি প্রশ্ন করুন তাহলে বাকিরাও কিন্তু সতর্ক হয়ে যাবে। তো কোয়েশ্চেন নাম্বার 19 কি বলেছে দেখি, ইন এ সিচুয়েশন হোয়েন আউটকাম ইজ আনসার্টেন বাট ফোকাস ইজ অন ফেইলার, এ চাইল্ড ইজ লাইকলি টু এক্সপিরিয়েন্স। তার মানে কি, এমন পরিস্থিতিতে যখন ফলাফল অনিশ্চিত, যখন ফলাফলটা আনসার্টেন, যে ফলাফল কী হবে আমি বুঝতে পারছি না, কিন্তু মনোযোগটা ব্যর্থতার দিকে থাকে, আমার মনোযোগটা আমি পারবো না, আমার দ্বারা হবে না, রেজাল্ট কিন্তু এখনও আসেনি, কিন্তু আমার মনের মধ্যে চলে আসে আমার দ্বারা হবে না, মনে হবে না, তখন একটি শিশুর কিসের অভিজ্ঞতা হওয়ার সম্ভাবনা থাকে, একঘেয়েমি, উদ্বেগ, রাগ না লজ্জা? কোয়েশ্চেন নাম্বার 19। এটাকে বলা হয় অ্যাংজাইটি, এটাকে একঘেয়েমি বলে না, রাগ বলে না, এটাকে বলা অ্যাংজাইটি, ঠিক আছে, এটা উদ্বেগ বলা হয়, এটা শিশুর একটা উদ্বেগ। যখন এখানে সিটেটের ক্লাস করছেন, একটা ক্লাস করছেন, 2টা ক্লাস করছেন, করে বলছেন যে না এই সমস্ত প্রশ্ন আমার দ্বারা হবে না, পরীক্ষায় আমার দ্বারা পরীক্ষায় ভালো নম্বর আসবে না, কিন্তু আপনি কিন্তু পরীক্ষা দিনও না, বা আপনার এখনও রেজাল্ট আসেনি, তার মানে আউটকামটা আপনার আনসার্টেন, কিন্তু আপনি বলছেন যে না আমি তো পারবো না, আমার দ্বারা হবে না, মানে আপনি ফেইলারের পথে আপনার মনোযোগ। তো এটা আপনার কিসের কারণে, এটা আপনার একটা অ্যাংজাইটির কারণে। সুতরাং এই অ্যাংজাইটিটা দূর করুন এবং আমাদের সঙ্গে বাংলা ভাষার জন্য স্পেশালি আপনারা আমাদের সঙ্গে সংযুক্ত হতে থাকেন, বা প্রত্যেকদিন ফ্রি ক্লাস আমাদের চলছে প্রতিদিন ইউটিউব চ্যানেলে, আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন, বা আমাদের অ্যাপে বিভিন্ন ক্লাস দেওয়া হবে, বিভিন্ন মক টেস্ট দেওয়া হবে, এগুলো আপনারা সহজ গুরু অ্যাপে দেখতে পারেন। তারপর দেখুন, ইন এ স্কুল বেসড অন প্রোগ্রেসিভ প্রিন্সিপাল, স্কুল হলিডেজ coincide with tribal festival and weekly holidays is in twin with the local weekly bazaar. This illustrate কি বলেছে দেখি, প্রগতিশীল নীতির উপর ভিত্তি করে একটি স্কুল ছুটি উপজাতির উৎসবের সাথে মিলে যায়। যখন স্কুলটা ছুটি হয় তখন সেটা উপজাতির উৎসবে একটা আমরা মিলিত করি। সাপ্তাহিক ছুটি স্থানীয় সপ্তাহের বাজারের সাথে সামঞ্জস্য, এটি কি চিহ্নিত করি, অর্থাৎ এখানে কী বলেছে দেখুন, এটা প্রোগ্রেসিভ প্রিন্সিপাল, প্রোগ্রেসিভ মানে প্রগতিশীল নীতি অনুযায়ী যখন স্কুলটা বন্ধ হয়, স্কুল হলিডের দিনে আমরা কি করি, আমরা একটা ট্রাইবাল ফেস্টিভ্যাল, আমরা উপজাতির একটা উৎসব পালন করি, এবং এটা আমাদের একটা উইকলি বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখে, অর্থাৎ লোকাল যে আমাদের বাজার হয় এই বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা কিন্তু উৎসবটা পালিত করি। তো এটা কোন জিনিসটাকে বোঝায়? কোয়েশ্চন নাম্বার 20, এটা হবে কি পশ্চাৎগামী স্কুল অনুগমন। তো পশ্চাৎগামী কখন হবে? ফ্লেক্সিবিলিটি অফ স্কুল অর্গানাইজেশন, ইয়েস, স্কুল সংগঠনের নমনীয়তা, স্কুল এবং বাড়ির মধ্যে সাংস্কৃতিক বিচ্ছিন্নতা। এখানে বিচ্ছিন্নতা কী করে এলো ভাই? এখানে আমরা কি বলেছে, আমরা লোকাল বাজারে যেরকম হয় এইভাবে আমরা একটা অনুষ্ঠানের মাধ্যমে এই জিনিসটাকে তুলে ধরার চেষ্টা করছি। তো এখানে আমরা সিমিলারিটিস করছি, এখানে আমরা কোনো বিচ্ছিন্ন করছি না, সুতরাং এটা ক্যান্সেল। স্টুডেন্ট ইগনোর টুয়ার্ডস এডুকেশন, চিলড্রেন এডুকেশন, আমরা এখানে শিক্ষার্থীদের অজ্ঞতা, শিশুদের, অর্থাৎ আমরা এখানে কী করেছি, স্টুডেন্টের
ইগনোর করছি। আমরা স্টুডেন্টদের কখনো কী করতে পারি না, ইগনোর করতে পারি না। যত খারাপ স্টুডেন্ট আমার হোক না কেন, আমি তাকে কখনো কী করতে পারি না, ইগনোর করতে পারি না। সেটা প্যাডাগজি টোটালি না বলেছে, সুতরাং এটা হবে না। কারেক্ট আনসার হচ্ছে ফ্লেক্সিবল। ওয়ার্ডটা কিন্তু পজিটিভ ওয়ার্ড, ফ্লেক্সিবল। সবসময় একজন শিক্ষক হিসাবে আমাকে কী করতে হবে, আমাকে ফ্লেক্সিবল হতে হবে, আমাকে রিজিড হলে চলবে না। ফ্লেক্সিবিলিটি ইজ দ্য মাস্ট। সুতরাং ফ্লেক্সিবিলিটি অফ স্কুল অর্গানাইজেশন, স্কুল অর্গানাইজেশনে ফ্লেক্সিবল মতো কাজটা করছি, অর্থাৎ বাজারের মতো করে আমরা অনুষ্ঠানটা করছি, অন্য কোনো একটা লোকালিটি নিয়ে আমরা অনুষ্ঠান করছি, যে কোনোভাবে যে কোনো শিক্ষামূলক যে কোনো আমরা কিছু সময় সময় পরিবর্তন আমরা করতে পারি, সেটা যাতে পজিটিভ সেন্সে হয়, যার জন্য বলেছে ফ্লেক্সিবিলিটি অফ স্কুল অর্গানাইজেশন। এটা হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চন দেখি, নিচের কোনটি শেখার অক্ষমতা অর্থাৎ হাত চোখের সমন্বয়, ভারসাম্য এবং হাতের দক্ষতার উপর প্রভাব ফেলে? শেখার অনেকগুলা আমাদের কি রয়েছে, কি বলেছে, শেখার অক্ষমতা, লার্নিং ডিসেবিলিটিস। তো এই দেখুন, প্রত্যেকটা টপিক ওয়াইজ ক্লাস কিন্তু আমাদের সহজগুরু অ্যাপে দেওয়া হবে, প্রত্যেকটা টপিক ওয়াইজ ক্লাস আপনারা পাবেন, ঠিক আছে? সুতরাং এক্ষুনি আপনারা ডাউনলোড করুন, যদি ইনস্টল না করে থাকেন এক্ষুনি ইনস্টল করুন এবং দেখতে থাকুন। কোর্সে জয়েন হন কিংবা না হন, দেখতে থাকুন। এখানে ভিউ মোরে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন, দেখতে থাকুন যে আমরা কী কী ক্লাস প্রোভাইড করছি না করছি। যদি ইচ্ছা হয় আপনি জয়েন করবেন, ইচ্ছা না হলে জয়েন করবেন না, সেটা আপনি কিন্তু দেখতে থাকুন অন্তত পক্ষে, তাই তো? তো দেখুন, আর নিচের কোনটি শেখার অক্ষমতা, যেমন হাত চোখের সমন্বয়, ভারসাম্য এবং হাতের, অর্থাৎ হাতের চোখের একটা সমন্বয় আছে, একটা ভারসাম্য আছে, ঠিক আছে? তো হাতটা নিচের দিকে, আমরা হাত এবং চোখের একটা সমন্বয় থাকে, একটা শরীরের অঙ্গের সঙ্গে আরেকটা অঙ্গের সামঞ্জস্য থাকে। যেমন হাতের একটা আঙ্গুল যদি আমরা সোজা করি, তাহলে পরবর্তী আঙ্গুলটা কিন্তু অটোমেটিক সোজার দিকে হয়ে যায়। একসঙ্গে আমরা দুটা আঙ্গুল কোনো কিছু না করে আমরা কিন্তু দুটো আঙ্গুল সোজা করতে পারি না, আমরা একটা আঙ্গুল অটোমেটিক্যালি আরেকটা আঙ্গুলে কী করে টেনে সোজা করার চেষ্টা করে, ঠিক আছে? এটা হচ্ছে সমন্বয়। তো এই যে ছাত্রটাই সমন্বয় করতে পারে না, সেটাকে আমরা কী ধরনের তার ডিসেবিলিটিস বলতে পারি? এটা হচ্ছে কি ডিসপ্রাক্সিয়া, শারীরিক, অর্থাৎ ফাইন মোটর স্কিল, শারীরিক যদি কোনো সমস্যা বোঝায় তখন সেটা হবে কি, সেটা হবে ডিসপ্রাক্সিয়া। যদি সে অঙ্ক করতে পারে না, ম্যাথমেটিক্সে যদি তার কোনো সমস্যা হয়ে থাকে, অর্থাৎ সে ম্যাথস পারছে না, এখানে তার সমস্যা আছে ম্যাথসের ক্ষেত্রে, সেটা হবে কি ডিসক্যালকুলিয়া, ঠিক আছে? যদি তার রিডিং সম্বন্ধে কোনো সমস্যা হয় ভাই, যে সে পড়তে পারছে না, পড়ার অসঙ্গতি, সেটা হবে ডিসলেক্সিয়া। যদি তার ভাষাগত কোনো সমস্যা হয় তখন সেটা হবে ডিসপ্রাসিয়া। আর যদি ফাইন মোটর স্কিল ডেভেলপ, শারীরিক অঙ্গ সঞ্চালনে তার সমস্যা হচ্ছে, সেটা হবে ডিসপ্রাক্সিয়া, সেটা মাথায় রাখুন। তো কারেক্ট আনসার এখানে শারীরিক অঙ্গের কথা বলা হয়েছে, তার মানে এটা কারেক্ট আনসার হচ্ছে কি ডিসপ্রাক্সিয়া। এটা 7 জানুয়ারি 2022 আসা প্রশ্ন। এবার আমরা দেখি আমাদের 15 জানুয়ারি 2022 কি প্রশ্ন এসেছিল। বিভিন্ন ভাষাগত পরিচয়ের শিক্ষার্থী থাকা একটি শ্রেণীতে একজন শিক্ষকের অনুশীলন করা উচিত। অর্থাৎ আমি একটা ক্লাসরুমে যাচ্ছি, ক্লাস করাতে যাচ্ছি, ধরে নিন আমি ক্লাস 3-তে আমি ক্লাস করাচ্ছি, ঠিক আছে? ক্লাস 3-এর আমার যে শিক্ষার্থীরা আছে তারা কি আছে, বিভিন্ন ভাষার শিক্ষার্থী। ধরে নিন আমি একটা উদাহরণ সম্পর্কে ডাইরেক্ট লাইভ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। ধরুন আমার ক্লাস 3-তে আমার 30 জন ছাত্র আছে, 10 জন ছাত্র বাংলা ভাষায় কথা বলে, তারা বাঙালিভাষী, 5 জন ছাত্র আছে যারা হিন্দিভাষী, আরও 5 জন আছে যারা মণিপুরিভাষী, আরও 5 জন আছে যারা কি বলবো, যারা মানে কি বলবো, যেটা ভাষা আমি জানি না, কোনটা জানি না ভাই, এটা হচ্ছে নেপাল, যেটা নেপালি ভাষা তারা জানে না। তো কত হলো, 10, 15, 20, 25, আরও 5 জন ছাত্র ধরে নিই আমি মিজো ছাত্র আমার স্কুলে রয়েছে। সুতরাং এই সবগুলা ছাত্রদেরকে যখন আমার ক্লাসে এই বিভিন্ন ভাষাভাষীর ছাত্র থাকবে, তখন একজন শিক্ষকের অনুশীলন কি করা উচিত? মাল্টিল্যাঙ্গুয়ালিজম, সেগ্রেশন বা লেভেলিং বা স্টেরিওটাইপিং। দেখুন, পৃথকীকরণ কখনো হবে না, কারণ আমরা কখনো সেগ্রিগেট কাউকে করি না যে তুমি বাংলা ভাষা পারো না তার মানে তোমাকে আমার ক্লাসে রাখবো না। যারা শুধু বাংলা ভাষা করে তাদেরকেই আমার ক্লাসে রাখবো, এটা সম্পূর্ণ প্যাডাগজিতে ভুল। কারণ আমাদের ক্ষেত্রে সবাইকে কিন্তু সমান শিক্ষা দিতে হবে অ্যাজ পার রুল বাই আরটি অ্যাক্ট 2009, তারও ক্লাস প্রোভাইড করে দেওয়া হয়ে গেছে। আরটি অ্যাক্ট কি, 2009 কি, আমরা সহজগুরু অ্যাপে কিন্তু তার ফ্রি পিডিএফ প্রোভাইড করে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন, এবং তার এমসিকিউও দেওয়া আছে, ক্লাস দেওয়া আছে, দেখে নিতে পারেন। তারপর দেখুন লেবেলিং করা হয় না, নামাকরণ করা হয় না, স্টেরিওটাইপিং হয় না, এটা কারেক্ট। মাল্টিল্যাঙ্গুয়ালিজম অর্থাৎ কি,
যেহেতু বিভিন্ন ভাষার ছাত্র আছে, তাই আমাকেও শিক্ষক হিসাবে আমাকে বিভিন্ন ভাষায় তাকে কী করতে হবে, বোঝাতে হবে। যে ছাত্র যে ভাষায় বুঝতে পারে বা কেউ যদি ভাষা পারে না, আমি যদি তার ভাষাটা না পারি, তাহলে মোটামুটি সে বুঝতে পারে এই ধরনের অঙ্গভঙ্গির মাধ্যমে হলেও তাকে কিন্তু আমাকে বোঝাতে হবেই হবে। সুতরাং কারেক্ট আনসার হচ্ছে মাল্টিল্যাঙ্গুয়ালিজম। নেক্সট কোয়েশ্চন নাম্বার 23। Which principle of development does the following example? The development of a child does not take a straight path. It turns back and then moves forward again. ঠিক আছে, একটি শিশুর বিকাশ সরল পথে চলে না, সে পিছনে ফিরে আবার সামনের দিকে এগিয়ে যায়। একটা শিশুর ডেভেলপমেন্টটা সহজভাবে সরলভাবে যায় না, একবার এগিয়ে যায়, একবার পিছিয়ে যায়, আবার এগিয়ে যায়, আবার পিছিয়ে যায়, আবার এগিয়ে যায়, এইভাবে শিশুর ডেভেলপমেন্টটা হতে থাকে। এই যে ডেভেলপমেন্টের প্রিন্সিপলটা, এটা কী ধরনের প্রিন্সিপল? তো এটা আমি আপনাদের কারেক্ট আনসার বলে দিই। এটা হচ্ছে প্রিন্সিপল অফ স্পাইরাল অ্যাডভান্সমেন্ট, যাকে বলে সর্পিল অগ্রগতির নীতি। তো এই প্রত্যেকটা নীতি সম্বন্ধে আমি আলাদা ক্লাস নেব, এখানে প্রত্যেকটা নীতি সম্বন্ধে আপনাদের বুঝিয়ে দেব। এবার দেখুন, প্রগ্রেসিভ ক্লাসরুম অর্থাৎ প্রগতিশীল শ্রেণীকক্ষে একজন শিক্ষক শিশুদের একটি সাধারণ শিক্ষণ কাজ অর্জনের জন্য দলবদ্ধভাবে কাজ করতে সাহায্য করেন। এটি শিক্ষার্থীদের মধ্যে কিভাবে উন্নীত করবে? একটা প্রগতিশীল শ্রেণীকক্ষ মানে সবাই মিলেমিশে যেখানে ক্লাস করবে, এক কথায়। তো এখানেই একজন শিক্ষক শিশুদের কী করলেন, একটা সাধারণ কাজ দিলেন। তো এই কাজটা হাসিল করার জন্য, অর্থাৎ কাজটা 100% সাকসেস করার জন্য তিনি তাকে দলবদ্ধভাবে কাজ করতে সাহায্য করেন। শিক্ষক কী করলেন, তিনি সবাইকে একসঙ্গে এক দল করে দিলেন এবং তিনিও মধ্যে মধ্যে তাকে সাহায্য করার চেষ্টা করলেন। এতে শিক্ষার্থীদের মধ্যে কী উন্নত হবে? কী হবে কারেক্ট আনসার? একটু ভাবুন তো, তাড়াতাড়ি কমেন্ট করুন না, তাড়াতাড়ি। 24, তাড়াতাড়ি কমেন্ট করুন। 24-এর এ হবে কম্পিটিশন, বি হচ্ছে কোঅপারেটিভ লার্নিং, 3 নম্বর হচ্ছে রিলায়েবিলিটি, 4 নম্বর হচ্ছে ফ্রাস্ট্রেশন। কারেক্ট আনসার কী হবে? এটা বুঝতেই পারছেন, যেহেতু সবার মধ্যে আমরা মিলেমিশে সবাইকে একসঙ্গে শেখাবার চেষ্টা করছি দলগতভাবে, সুতরাং সেটা কী হবে ভাই? কোঅপারেটিভ লার্নিং হবে। তাছাড়া আমাদের কম্পিটিশন, তারপর প্রতিদ্বন্দ্বিতা, হতাশা, এই সবগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, সেটা কখনো হয় না। সুতরাং কারেক্ট আনসার আমাদের কী হবে? কোঅপারেটিভ লার্নিং অর্থাৎ সহযোগিতামূলক শিক্ষণ, এখানে হবে কি আমাদের কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখি। এটা হচ্ছে আমাদের 29 ডিসেম্বরে 2021-এ আসা প্রশ্ন। বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোয়েশনে আসা প্রশ্ন থেকে আমরা আজকে ক্লাসটা আপনাদের সাজিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এই ধরনের ক্লাস আপনারা পাবেন প্রতিনিয়ত, সুতরাং সাথে থাকুন। রাশি শিশুদের ধারণা সম্পর্কে ধারণা মূল্যায়নের জন্য একটা নতুন পদ্ধতি ব্যবহার করেছেন। ঠিক আছে, তিনি তাদের প্রদত্ত উত্তরের জন্য যতটা সম্ভব প্রশ্ন তৈরি করতে বললেন। এই শিক্ষা কেন্দ্রিক এই যে পদ্ধতিটাকে আমরা কি বলতে পারি? আমরা সবসময় জানি, এখানে দেখুন ডিকটেটিভ, অর্থাৎ ডিকটেটিভ বলে কিছু হয় না। মেমোরাইজেশন, সেটা মুখস্থ করা, সেটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। তাছাড়া আমাদের টেক্সট বুক সেন্টার আমাদের হবে না, আমাদের চাইল্ড সেন্ট্রিক হবে কারেক্ট আনসার। প্যাডাগজিতে চাইল্ড সেন্ট্রিক যেখানে থাকবেন সেখানে কিন্তু আপনারা বেশি ফোকাস করার চেষ্টা করবেন। কারণ কি? কারণ চাইল্ড সেন্ট্রিক এডুকেশন বর্তমান প্যাডাগজিতে মান্যতা দিয়েছে, সুতরাং এটা কারেক্ট আনসার হবে শিশু কেন্দ্রিক। ঠিক আছে, নেক্সট। এটা হচ্ছে আমাদের 28 ডিসেম্বর 2021-এ আসা প্রশ্ন, কোয়েশ্চন নাম্বার 26। তো এটা কারেক্ট আনসার হবে, এটা যে রয়েছে কী রয়েছে ভাই? অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার অর্থাৎ এডিএইচডি। নিচের কোন বৈশিষ্ট্যটা একটা এডিএইচডি বাচ্চার বৈশিষ্ট্যের সঙ্গে মিলিত? অর্থাৎ এখানে কোন বৈশিষ্ট্যটা আমাদের এডিএইচডি, একটা রোগ আছে, ডিসঅর্ডার যাকে বলা হয়, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। তো নিচের কোনটা এই ডিসঅর্ডারের সঙ্গে জড়িত? এটা আমাদের যেটা শিখন অক্ষমতা রয়েছে, এই শিখন অক্ষমতায় আমরা এটা দিয়ে দিয়েছি, দেখে নিতে পারেন। চুপচাপ বসে কাজ করার প্রবণতা, ঠিক আছে, এটা হাইপার অ্যাক্টিভিটির মোটেই নয় ভাই। সহজেই বিভ্রান্ত হয়ে যাওয়ার প্রবণতা হতে পারে, তারা যাদের এডিএইচডি আছে তারা সহজে বিভ্রান্ত হতে পারে। দীর্ঘক্ষণ অন্যদের কথা মনোযোগ শোনার, এটা তো ভালো কথা। কেউ যদি দীর্ঘক্ষণ অন্যজনের কথা শুনতে পারে সেটা ভালো গুণ, সেটা এডিএইচডি কী করে হবে?
বিরতি ছাড়াই দীর্ঘ অনুচ্ছেদ পড়ার ক্ষমতা, এটাও তো ভালো, তার একটা গুণ। সুতরাং কারেক্ট আনসার হচ্ছে কি সহজেই বিভ্রান্ত হওয়ার প্রবণতা, এটা হচ্ছে আমাদের এডিএইচডির লক্ষণ। তো এডিএইচডি কি, ঠিক আছে ভাই, এডিএইচডি কি, ডিসলেক্সিয়া কি, ডিসগ্রাফিয়া কি, তারপর অ্যাফাজিয়া কি, এই বিভিন্ন কনসেপ্ট আমরা আমাদের লার্নিং ডিসেবিলিটিস টপিকে আমরা কভার করেছি, যেটা আপনারা সহজগুরু অ্যাপে পেয়ে যাবেন এবং অ্যাপটা পাবেন প্লে স্টোরে। ঠিক আছে ভাই, নেক্সট দেখি। এটা আমাদের 3 জানুয়ারি 2022, 3 জানুয়ারি 3 জানুয়ারি 2022 আসা প্রশ্ন। ক্রিয়েটিভিটি সৃজনশীল শিশুর মধ্যে থাকতে পারে। একজন সৃজনশীল শিশুর মধ্যে কি থাকতে পারে? ভিন্ন চিন্তাভাবনা, অবিষাদী চিন্তাভাবনা, বিমূর্ত চিন্তাভাবনা, নতুন পণ্যের প্রতি দক্ষতা। তো এ ক্রিয়েটিভ চাইল্ড ইজ লাইকলি টু হ্যাভ, একটা সৃজনশীল বাচ্চা। তো সৃজনশীল বাচ্চাও কিন্তু আমাদের ক্লাস কমপ্লিট ভাই, অ্যাপের মধ্যে ক্লাস কমপ্লিট হয়ে গেছে সৃজনশীল শিশুর। আমরা পিডিএফও দিয়েছি, ক্লাসও দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। তো কোয়েশ্চেন নাম্বার 27-এর কারেক্ট আনসার কী হবে? এটা কারেক্ট আনসার হবে যেটা ক্রিয়েটিভ চাইল্ড, যারা সৃজনশীল বাচ্চা, তারা কী করে? ভিন্ন ভিন্ন চিন্তা ভাবনা করে। তারা কী করে? ভিন্ন ভিন্ন চিন্তা ভাবনা করে, তারা ডাইভার্জেন্ট থিঙ্কিংয়ের হয়, তাদের মধ্যে ভিন্ন ভিন্ন চিন্তা ভাবনা দেখা যায়, অর্থাৎ এটা হচ্ছে ডাইভার্জেন্ট থিঙ্কিং। নেক্সট কোয়েশ্চন নাম্বার 28, কি বলেছে? ড্যাশ শুড বি ফলোড বাই দ্য টিচার টু ফ্যাসিলিটেট লার্নিং অফ চিলড্রেন ফ্রম ডাইভার্স ব্যাকগ্রাউন্ড। অর্থাৎ বিভিন্ন শিশুরা কিন্তু বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসে, বিভিন্ন পটভূমি থেকে আসে। অর্থাৎ কোনো শিশু আমরা ধনী পরিবার থেকে এসেছে, কোনো শিশু গরিব পরিবার থেকে এসেছে, কোনো শিশুর আর্থিক অবস্থা খুব খারাপ, বা কারোর পরিবারের পরিবেশটা খুব ভালো, কারোর পরিবারের পারিবারিক পরিবেশটা খুব খারাপ। এ ধরনের বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে, বিভিন্ন পটভূমি থেকে আপনার বাচ্চা কিন্তু স্কুলে আসবে। শিশুরা স্কুলে আসবে, আপনার স্কুলে বাচ্চাগুলো, এবং আপনার স্কুলে যখন আসবে সেগুলো আপনারই শিশু বলে আপনার মেনে নিতে হবে। এই ক্ষেত্রে একজন শিক্ষক হিসাবে আপনার কোন জিনিসটাকে ফলো করতে হবে? আমরা কি করব না ভাই? আমরা দেখুন স্ট্যান্ডার্ডাইজড কারিকুলাম, মানসম্মত পাঠ্যক্রম, স্ট্যান্ডার্ডাইজড কখনো করব না কার্টুন। টেক্সট বুক সেন্টার প্যাডাগজি কাটতে হবে। সামেটিভ অ্যাসেসমেন্ট, যেটা একদম পরীক্ষার শেষ মুহূর্তে হয়, এই টপিকের সঙ্গে কোনো রিলেট নাই, সুতরাং কাটলাম। কারেক্ট আনসার হবে কি ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশনাল স্টাইলস, পৃথকীকৃত শিক্ষামূলক শৈলী। ডিফারেন্সিয়েটেড, অর্থাৎ কেউ যদি তার পারিবারিক, কেউ যদি মনে করুন একটু কারো মনে করুন পরিবারের মা বাবা তাকে কোনো কিছু শিখিয়ে দিয়েছে, কেউ আছে যে কোনো কিছু আজ পর্যন্ত সে জানে না। আপনার স্কুলে যখন ভর্তি হচ্ছে কোনো ছাত্র দেখবেন 1, 2, 3, 4 করে 20 পর্যন্ত লিখতে পারে। আবার কেউ শিশু আছে যে এক নামটাই শুনছে না। সুতরাং আপনি কি করবেন? তাদেরকে এই যে ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশনাল স্টাইল দিতে হবে, অর্থাৎ বিভিন্ন জনকে বিভিন্নভাবে আপনাকে শেখাতে হবে, একভাবে কিন্তু শেখালে চলবে না। ঠিক আছে ভাই, সুতরাং কারেক্ট আনসার এখানে হবে কি ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশনাল স্টাইল। নেক্সট দেখি, পিয়াগেট এবং ভাইগোটস্কির তত্ত্বের মূল মিল কি? দেখুন, কি কমোডিটি ইন পিয়াগেট অ্যান্ড ভাইগোটস্কির থিওরিজ, অর্থাৎ 7 জুলাই 2024 অফলাইনে আসা প্রশ্ন। দেখতে পাচ্ছেন, পিয়াগেট এবং ভাইগোটস্কির মধ্যে মিল কোথায়? কারেক্ট আনসার 29 কী হবে? এটা কারেক্ট আনসার হবে ইনভলভমেন্ট অ্যান্ড এঙ্গেজমেন্ট অফ চিলড্রেন ইন দেয়ার ওন লার্নিং। তো পিয়াগেট এবং ভাইগোটস্কি সেম কথা বলেছেন যে ক্লাসের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে শিশুদের ইনভলভমেন্ট থাকতে হবে এবং এঙ্গেজমেন্ট থাকতে হবে। শিশুদের ইনভলভমেন্ট অ্যান্ড এঙ্গেজমেন্টের ব্যাপারে ভাইগোটস্কি এবং পিয়াগেট সবাই নিজের যে লার্নিংটা দিয়েছিলেন, নিজের ভিউ দিয়েছিলেন। এটা হবে কারেক্ট আনসার। নেক্সট, ইনক্লুসিভ এডুকেশন এমফাসাইসেস আপন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উপর জোর দেওয়া হয়। তো এটা কারেক্ট আনসার কী হবে? 1 নম্বর দেখুন, ইনক্লুসিভ এডুকেশন অর্থাৎ পৃথকীকরণ, নামকরণ, লেবেলিং, সেটা তো নেগেটিভ। তো ইকুইটি এবং ইকুয়ালিটি, এখানে কোয়েশ্চন নাম্বার 30, এটা হবে ইকুইটি, মানে সবাইকে সমানভাবে দিতে হবে। মানে যে শিশু, ইকুইটি এবং ইকুয়ালিটি ডিফারেন্সটা কি? ইকুয়ালিটি মানে আপনি সবাইকে সমান চোখে দেখবেন, ঠিক আছে। আর ইকুইটি মানে হচ্ছে একজন শিশু পারছে না, সে পারতে গেলে আপনি তাকে কি দিবেন? আপনি তাকে যে সাহায্য করবেন, এই সাহায্যটা আপনি তাকে করে দেবেন। তো ইনক্লুসিভ এডুকেশনের সেম কথা বলে
যে শিশু সমান হতে পারছে না, আপনি তাকে একটু ধাক্কা দিয়ে দিন যাতে সে সমান হয়ে যায়। এই যে ধাক্কাটা আপনি দিয়ে দেবেন, এই ধাক্কার নাম হচ্ছে ইকুইটি। ঠিক আছে? আর ইকুয়ালিটি মানে সবাইকে সমানভাবে দেখা। আর এই যে ধাক্কা দেওয়া, এই ধাক্কা দেওয়ার জন্য যে উপকরণ ব্যবহার করবেন বা যে সাহায্যটা আপনি প্রদান করলেন, এটা হচ্ছে কি ইকুইটি। সুতরাং কারেক্ট আনসার হচ্ছে এখানে ইকুইটি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে? তার পরবর্তী প্রশ্ন দেখি। আচ্ছা, তো এই প্রশ্ন থেকে আমরা পরবর্তী ক্লাসে ডিসকাস করব আপনাদের সঙ্গে ইউটিউবে। আর তাছাড়া এই ধরনের আরও অনেকগুলো ক্লাস আছে, প্রত্যেকটা টপিকের ক্লাস পাবেন, প্রত্যেকটা টপিকের পিডিএফ পাবেন, প্রত্যেকটা জিনিস আপনারা পেয়ে যাবেন। বাংলা ভাষার জন্য স্পেশালি যা যা দরকার হয় আপনারা আমাদের সহজগুরু অ্যাপে আপনারা জয়েন হতে পারেন। প্রতিজ্ঞা ব্যাচ, এই প্রতিজ্ঞা ব্যাচ আপনারা লঞ্চ করেছে। সহজগুরু অ্যাপ আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করুন বা ভিডিও ডেসক্রিপশনে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন। এখান থেকে আপনারা ক্লিক করে অ্যাপটা জয়েন করুন এবং অ্যাপের মধ্যে আপনারা সবগুলো ডিটেলস পেয়ে যাবেন। তারপরেও যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমরা সহজগুরু অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি। তো এই সহজগুরুর অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন। এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদেরকে পুরো বিস্তারিত জানিয়ে দেওয়া হবে যদি কিছু জানতে চান তাহলে। অর্থাৎ বাংলা ভাষার 100% কমপ্লিট কোর্স আমরা এই সহজগুরু অ্যাপের মাধ্যমে আপনাদেরকে কমপ্লিট করাবো এইবার আপকামিং যে সিটেট হতে চলেছে, যার জন্য প্রস্তুতি এখন তুঙ্গে চলছে। আমাদের প্রস্তুতি ভাই তুঙ্গে চলছে। আমরা প্রিপারেশন করছি, আপনার জন্য নোটস তৈরি করছি, ভিডিও তৈরি করছি, পিডিএফ তৈরি করছি, মক টেস্ট তৈরি হচ্ছে। শুধুমাত্র পাবলিশ হবে, একের পর এক শুধুমাত্র আমাদের পাবলিশ হবে। কাজ আমাদের এখন তুঙ্গে চলছে। ঠিক আছে? ডেইলি আপনারা পাচ্ছেন। সুতরাং আপনারা দেরি কিসের, এক্ষুনি আপনারা আমাদের কোর্সে জয়েন হয়ে যান। ঠিক আছে? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী অন্য একটা ক্লাসে কথা বলবো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। জয় হিন্দ।